দরকার যে হাসিনা সরকারের মানে স্বাক্ষর নেই, পদত্যাগ করেনি, জাতিসংঘের বিষয়গুলো আমি আর বিস্তারিত বলতেছি না, আপনি জানেন, পাবলিক আমাদের দর্শক শ্রোতা এগুলো লিখতেছে। সংক্ষেপে একটু বলবেন কি হয়েছে আসলে? আমি জানি না, আমি এই বিষয়টা একেবারেই জানি না। এর কারণ হলো যারা এই ঘটনার সাথে জড়িত কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি যেটা করি সেটা হলো যে আপনি যেভাবে প্রতিটি ঘটনা দেখেন, বাংলাদেশে বসে পেপার পত্রিকা দেখি, প্রতিটি ঘটনা বোঝার চেষ্টা করি এবং আমার বুদ্ধি যতটুকু আছে, আন্ডারস্ট্যান্ডিং যতটুকু আছে, ঠিক সেই অনুযায়ী আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। এর বাইরে কারো দ্বারা প্রলুব্ধ হয়ে কারো কোনো তথ্য নিয়ে বা গোপন সংবাদ জেনে আমি জীবনে এই কাজটা কখনো করিনি আর কখনো করবো। আওয়ামী লীগ বলেছে, আমি আওয়ামী লীগের এমপি হয়ে জামাতের পক্ষে লিখতে আমার বুক কাঁপেনি। আবার এখন বিএনপির বিরুদ্ধে বলতে আমার কোনো সমস্যা নেই, আবার আওয়ামী লীগের পক্ষে বলতে আমার কোনো সমস্যা নেই। ভালো জিনিসগুলো আমার এখন যেই বিষয়টা হলো যে আমি সাদাকে সাদা বলে যাচ্ছি, কালোকে কালো বলে যাচ্ছি, আর এর ফলে আমার যে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক ভবিষ্যৎ, এটা নিয়ে আমি আসলে ভাবছি না। আমি মনে করছি যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এগুলোর শুকরিয়া আদায় করে যে কথাটি যখন বলা দরকার সেই কথাটাই আমি বলে যাচ্ছি। এখন অর্থাৎ এখানে শ্রোতা আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো গোলাম মোল্লা রনির মতো ঝুঁকি নিয়ে কথা বলার মতো লোক কম আছে। একেবারে পরিষ্কার করেছেন আপনার বিষয়টা। আমি আপনার সেই জামায়াত এবং বিএনপি সম্পর্কটা যেহেতু আপনি বলে গেছেন সেটা আমি আসবো, কিন্তু আমি একটু কেন যেন ঘুরে ফিরে সেই 5 আগস্ট ওখানে একটু বারবার থাকতে চাচ্ছি, কারণ ওই জিনিসটা অনেক পরিষ্কার না। আমরা আমাদের গর্বিত সেনাবাহিনীর ভূমিকা সম্বন্ধে আপনার কাছে আমি একটু জানতে চাইবো। সেটা হলো যে দুইটা প্রশ্ন একসাথে। যেমন প্রথমে একটু বলবেন যে সরকার পতনের সময় সেনাবাহিনীর ভূমিকাটা কি রহস্যজনক ছিল কিনা, অনেকেই কথা তুলছেন, বা নাকি এটা স্বাভাবিক ছিল বা সঠিক ছিল। আর দ্বিতীয় যেটা 6 তারিখে সেনাপ্রধান নিজেই বললেন যে আজকের দিনে এই মুহূর্তে থেকে নিশ্চয়ই দেখছেন যে জনগণের মানে জানমাল, আইন শৃঙ্খলা দায়িত্ব সব ওনাদের হাতে, অথচ 1 মাস পার হয়ে গেল আমরা কিন্তু তেমনটা দেখছি না। কারণটা কি? মানে এখানে কি দোদল কোনো কিছু? এখানে মূল ব্যাপারটা হলো যে যখন সেনাপ্রধান এই কথাটা বলেছিলেন তখন আমরা সব একটা বেহেশত এবং দোজখের মাঝামাঝি ছিলাম, এবং দেশে কোনো সরকার ছিল না। তো তখন তার এই বক্তব্যটা ছিল রাষ্ট্রনায়কের মতো, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ, এবং তিনি ওই মুহূর্তে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তখন উনি যখন এই কথাটা বলেছিলেন তখনও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেননি। তো তখন তার এই বক্তব্যটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিলেন এবং আন্ডার দ্য কনস্টিটিউশন, এখন পর্যন্ত কনস্টিটিউশনের অধীন কাজ আছে রাষ্ট্রপতির উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন কাজ করছেন, এবং সর্বময় ক্ষমতা কিন্তু এখন সেই রাষ্ট্রপতির হাতে। তো রাষ্ট্রপতির হাতে যখন সর্বময় ক্ষমতা, তো সেক্ষেত্রে সেনাবাহিনীকে যদি আপনাকে ব্যবহার করতে হয় তাকে তো মিলিটারি পাওয়ার দিতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। তা আপনি জরুরি অবস্থা জারি করবেন, তাদের হাতে ক্ষমতা দেবেন। আদারওয়াইজ সেনাবাহিনী প্রধানের যে ওই বক্তব্যটা ওই দিনের জন্য প্রযোজ্য ছিল, এবং ওই দিন তো তিনি ঠিকই রাষ্ট্রনায়কের মতোই সব দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন তো তার কোনো ক্ষমতা নেই। সে ইচ্ছা করলে গুলি করতে পারবে না, ইচ্ছা করলে অ্যারেস্ট করতে পারবে না, তার কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, সে লাঠি দিয়ে একটা বাড়িও দিতে পারবে না। সে শুধু ডেপ্লয়ে আছে বেসামরিক প্রশাসনকে, পুলিশকে সহযোগিতা করার জন্য, কিন্তু তার তো কোনো ক্ষমতা নেই। ফলে এখানে মিলিটারিকে দায়ী করে কোনো লাভ নেই। আপনি এখন জরুরি অবস্থা দেন, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনি পুলিশের হাতে দিয়ে, মিলিটারির হাতে দিয়ে দেন, তারপর আপনি সেনাবাহিনীকে দায়ী করেন। এর আগ পর্যন্ত আপনি তাকে দায়ী করতে পারবেন। এখন সেনাবাহিনীর কিছু করার নেই। ওকে, যদি সেভাবে আসে সেনাবাহিনী সেটা একটা বিষয়, কিন্তু অনেকে আবার ইদানিং একটা মানে চিন্তা ভাবনা করে যে আগামী অপেক্ষা করুন, সামনে সেনাপ্রধান একটা ভাষণ আসতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এরকম কিছু করতে পারবে কি? আমাদের সংবিধান অনুযায়ী এটা সম্ভবই না। প্রথমত হলো যে আমাদের তো এখন পর্যন্ত সংবিধান অনুসরণ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছু সংবিধান অনুযায়ী হয়নি। বিপ্লব তো সংবিধান অনুযায়ী হয়নি, শেখ হাসিনা তো সংবিধান অনুযায়ী পালাননি। এরপরে ওই যে যত নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, একটাও সংবিধান অনুযায়ী হয়নি। ফলে এখানে সংবিধান অনেকে প্রশ্ন করতেছে যে এই সরকারের বৈধতা, অ্যাকচুয়ালি তো বৈধ কি হয় কি সরকার আইনগতভাবে? খুব সংক্ষেপে। এখন মূল ব্যাপার হলো যে এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। সরকার হাইকোর্টের একটা রায় নিয়ে
সেই হাইকোর্ট থেকে একটা মতামত নিয়ে এখানে তারা শপথ নিয়েছে তাদের মতো করে। আসলে এই সরকারের যে বৈধতা এবং এই সরকারের যে বিপদ এবং এই সরকারের যে সফলতা সবকিছু নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক সরকারের উপর। অর্থাৎ ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হোক বা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হোক, তারা যদি এই সরকারকে দায়মুক্তি দেয় তাহলে কেবলমাত্র এই সরকারের রক্ষা। আর যদি তারা দায়মুক্তি না দেয় তাহলে কোনো কথা বলে লাভ হবে না। এর কারণ হলো ক্ষমতা যার হাতে সবাই ওই যাকে বলে তার পক্ষে স্লোগান দেয়। প্রশ্ন করলাম না না, আসিফ নজরুল সাহেব আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং শিক্ষক, শুভানুধ্যায়ী। তো অ্যাকচুয়ালি তিনি একজন শিক্ষক, তার ক্লাসে 40-45 বা 100 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। এই 100 জন ছেলে মেয়ের উপরেই তার কন্ট্রোল থাকে না। এই কোনো ছেলে মেয়ের পিছনে বসে দুষ্টামি করে, একে খোঁচা মারে, অনেকে প্রেম করতে গিয়ে একে ওকে আবার যাকে বলে চিঠি বিনিময় করে, সে ওইগুলো দেখে কিন্তু কিছু বলতে পারে না, ওর মধ্যে তাকে বলতে হয়। তো সে কি করে এই জনগণের এই মব গুলো করবে? তার তো পলিটিক্যাল, সে কোনোদিন তো পলিটিক্যাল নেতৃত্ব দেননি। আমি তো ওই কথাটাই প্রথমে বলছি। তার কাছ থেকে তিনি যেটা বলেছেন এটাই তার জন্য উপযুক্ত কথা। তার কাছ থেকে আমরা তো বঙ্গবন্ধুর ভাষণ বা জিয়াউর রহমানের ভাষণ আশা করতে পারি না। এক বলতেছেন বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে তারেক রহমান। আমার প্রশ্ন ঠিক সেখানে, ওনার মন পড়ে আছে। আমরা তো ধারণা করছিলাম 6 তারিখে উনি চলে আসবে, 5 তারিখের পরে, কিন্তু 1 মাস পার হয়ে গেল, উনি আসার কোনো খবরই নেই। এটা কি কারণটা? কি ওনাকে আসতে দিচ্ছে না? এখানে কি কেউ বাধা দিচ্ছে, নাকি উনি জেল জুলুমের ভয়ে আসতেছেন না? এই মধ্যে তো বিএনপিকে জামায়াত তারেক ইসলাম থাকা উচিত ছিল। কি আপনার উচিত, এটা কি মনে করেন? আমি আসলে ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি, 5 তারিখের পরে। ফলে তিনি কেন আসছেন না, কিভাবে আসছেন না, আমি এগুলো জানি না। ফলে যেহেতু তিনি একটা দলের প্রধান ব্যক্তি এবং এই মুহূর্তে বলতে গেলে সবাই ধরে নিয়েছে যে আপকামিং প্রেসিডেন্ট, আপকামিং প্রধানমন্ত্রী বাংলাদেশে, তো সেক্ষেত্রে তার সম্পর্কে আমি আন্দাজে কোনো কথা বলতে পারবো না। এটা মানে শোভনীয় হবে না। যেহেতু তিনি একটা দল চালাচ্ছেন, বিএনপির একটা দল, এবং এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমানই আসবেন। ফলে তিনি কেন আসছেন না, কখন আসবেন, কি করছেন, বা তার যে বক্তব্য নিয়ে আমার পর্যায় থেকে সমালোচনা করাটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা পরিষ্কার। আমি একটা প্রশ্ন তুলেই রাখছি ইচ্ছে, কিন্তু উনি জাফর পাশা উনি আমাকে লিখতেছেন যে বলবে সেনাপ্রধান আগামীতে জাতির উদ্দেশ্যে ভাষণ। আমি যে কথা বললাম, সচিব ও জামায়াতে ইসলামী বেশি গুরুত্ব পাচ্ছে। আমি আসলে দ্বিতীয় কারণটাই প্রশ্ন তুলে রাখছি। জামায়াতে ইসলাম অ্যাকচুয়ালি বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা সেনাপ্রধানের প্রথম দিন ভাষণে 6 তারিখে আমরা লক্ষ্য করছি তিনবার উনি জামায়াতের কথা বলছেন, অন্য কোনো দলের কথা এটা বলেনি। এটা যদি সংক্ষেপে একটু বলেন প্লিজ। জামাতের কথা বলার একমাত্র কারণ হলো কি, জামাত একটা কনজারভেটিভ দল আর সেনাবাহিনীও একটা কনজারভেটিভ গ্রুপ। মানে জামাত যেখানে আছে আবদ্ধ অবস্থায় আছে, আর সেনাবাহিনী যেখানে আছে তারাও বাস্তবতা মানে পাবলিক সমাজ থেকে তারা বাইরে আছে। তো ওই সেনাবাহিনীর যারা বাইরের লোক তাদেরকে তারা সিভিলিয়ান বলে। আর এখনো সেনাবাহিনীর মধ্যে তুলনামূলকভাবে আমাদের সমাজে যে দুর্নীতি, অনিয়ম, মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে দুর্নীতি যেভাবে সর্বগ্রাসী, তো সেই তুলনায় সেনাবাহিনীর দুর্নীতির রেশিওটা কম এখনো পর্যন্ত। আপনি যদি ধরেন যে সিভিল সার্ভিসে, শিক্ষা ভবনে, পুলিশে যে দুর্নীতি, সেনাবাহিনীতে দুর্নীতি কম। সুযোগও কম, সেই কারণে আমাদের বাংলাদেশে সুযোগ। আবার অন্যদিকে রাজনীতিবিদদের মধ্যে যে পারভার্সন আছে, বিকৃত রুচি আছে, চুরি চামারি আছে, গুন্ডামি আছে, বদমাইশি আছে, সেই তুলনায় জামাতের মধ্যে নেই বললেই চলে। তো যার কারণে কি হচ্ছে, অ্যাজ এ ম্যান হিসেবে যদি আপনি, তাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু জামাতকে যদি অ্যাজ এ ম্যান হিসেবে আপনি পছন্দ করতে বলেন, তাহলে আমাদের বেশিরভাগ লোক বলবো যে না, জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনের সাথে, বিএনপি লোকজনের সাথে ইন পার্সন ইজ এ গুড। তো এখন যখনই সেনাপ্রধান যেহেতু একটা কনজারভেটিভ জায়গাতে আছেন, সে সঙ্গতির কারণে জামাতের দাড়ি, জামাতের টুপি, সফেদ পাঞ্জাবি, তারপর জামাতের আমিরের সেই ফেরেশতার মতো চেহারা, তো সের তুলনায় যদি সে আশেপাশে অন্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন তাদের সঙ্গে মিলেন, আপনি হইলেও সেখানে জামাতের পক্ষে 3-4 বছর বলতেন যে হুজুর আপনি বলেন, আপনি দোয়া করেন, আপনি মুনাজাত করেন, ওইটাই করেছেন। আমি একটু ধর্মীয় রাজনীতি আসবো, কিন্তু আমি জামাতেই থাকতে চাচ্ছি। আমরা জানি যে জামাত শিবিরকে 5 তারিখে আগে, 2-3 দিন আগে সরকার নিষিদ্ধ ঘোষণা করলো। আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে জামাত শিবির নিষিদ্ধতা বাতিল হয়ে গেল। এই বিষয়টাকে সংক্ষেপে একটু বলবেন, সেটা সঠিক ছিল কিনা, এটাও সঠিক কিনা,
প্রথমত যে আগে জামাতকে নিষিদ্ধ করার এটা ভুল সিদ্ধান্ত ছিল। এমনকি যুদ্ধাপরাধের বিচার নিয়ে আওয়ামী লীগ যেটা করেছে এটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছে, একদম অ্যাবসলিউটলি বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছে। এখন এগুলো নিয়ে কাউন্টার বিচার করা এবং আগামী দিনে এগুলো হবে এই জিনিসগুলো ঠিক হয়নি। এটা আমি যে ৯ দর্শন থেকে কিন্তু এই কথাগুলো বলে আসছিলাম যে এই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হচ্ছে না। আপনি দেখেন ওই যে স্কাইপে কেলেঙ্কারি, যুদ্ধ অপরাধের বিচার নিয়ে স্কাইপে কেলেঙ্কারি এবং সেই স্কাইপে কেলেঙ্কারির জন্য মাহমুদুর রহমানকে জেলে নেওয়া, এই পুরো জিনিসগুলোর মধ্যে অস্বচ্ছতা ছিল এবং জোর করে কাউকে শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। বিচারের প্রক্রিয়াটা স্বাভাবিক গতিতে এগোয়নি। তো জামাতের প্রতি আসলে অনেক জুলুম করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আবার এই সময়টিতে আমি একটু ইন্টারাপ্ট করি। জামাত জুলুম করা হয়েছে, কিন্তু জামাত যে একচুয়ালি রাজনীতি করতেছে এটা কি মানে খুব সঠিক? তারা তো আজ পর্যন্ত তারা তো একাত্তর যে জুলুম করছে সেটা পাশে রাখলাম আমি। এখন জামাত যেটা আপনি বেঠিক বলতে পারবেন না। জামাতের যে রাজনীতি এটা যদি আপনার মোকাবেলা করতে হয়, আপনাকে জামাতের সাথে বেশি জ্ঞানী হতে হবে, বেশি ধার্মিক হতে হবে, বেশি দর্শন দিয়ে। ঠিক আছে, আপনি জামাত খুর নিয়ে যদি আগায় বা তলোয়ার নিয়ে যদি আগায়, আপনার জামাত যে বিষয় নিয়ে জামাত প্রথমে বলতেছেন আহমাদুহু ওয়া নাস্তাইনুহু, আপনাকে ওই নাহমাদুহু ওয়া নাস্তাইনু দিয়ে আগাতে হবে। জামাত মাঠে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ছেড়ে দিচ্ছে, আজাহারিকে ছেড়ে দিচ্ছে। আপনি আজাহারি দেলোয়ার হোসেন সাইদির এগেনস্টে ওবায়দুল কাদেরকে দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না। আপনাকে ওরকম আজাহারি এবং দেলোয়ার হোসেন সাইদি লাগবে। আবার জামাত যদি আওয়ামী লীগের মোকাবেলা করতে হয়, তা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন অ্যাট্রাকশন তৈরি করেছে, যেমন তোফায়েল সাহেব, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, এদের মতো লোক জামাতকে তৈরি করতে হবে। আদারওয়াইজ জামাত যদি বারবার খালি ধর্মনিরপেক্ষ, ইন্ডিয়ার দালাল এই সমস্ত কথাবার্তা বলে কাজ হবে না। অর্থাৎ আপনার যে বিষয়টিকে আপনি জামাতের অ্যাসেট মনে করেন, ঠিক সম পরিমাণ অ্যাসেট আপনাকে থাকতে হবে। জামাতের যে অস্ত্রগুলো রয়েছে আপনাকে ঠিক সম অস্ত্র ব্যবহার করতে হবে। জামাত যেখানে সন্ত্রাস করে আপনাকে সেখানে সন্ত্রাস করতে হবে। জামাত যেখানে ওয়াজ করে আপনাকে সেখানে ওয়াজ করতে হবে। জামাত যেখানে ভালো মানুষই দেখায়, সততা দেখায়, আপনাকে সততা দেখাতে হবে। কন্টেম্পোরারি অর্থাৎ আপনার বিরুদ্ধে যারা যে বিষয়গুলো নিয়ে লড়াই করছে, আপনাকে ঠিক সেম আর্মস অ্যান্ড অ্যামুনিশন নিয়ে লড়াই করতে হবে। এবং জনগণ যে কারণে আপনাকে পছন্দ করছে, আপনি যদি সেই জনগণের মন যোগাতে চান, রাজনীতির দর্শন দিয়ে জোগাড় করাটা, সেই দর্শনের চর্চাটা আমাদের রাজনীতিতে খুব বেশি হয় কি আসলে জামাত ছাড়া। জামাতটা কিন্তু প্রচন্ড ভালোভাবে রাজনীতি করে, এটা স্বীকার্য সত্য না। এটা হচ্ছে না, এমনকি জামাতের মধ্যেও হচ্ছে না। জামাত একটা ঘরোয়া পার্টি, দে আর ভেরি গুড অ্যামং দেমসেলফ। যারা জামাত করে তাদের জন্য, আর যারা জামাত ভালোবাসে তাদের জন্য। কিন্তু দে আর ভেরি ভেরি ডেঞ্জারাস। মানে এটা কত ডেঞ্জারাস এটা কেবলমাত্র জামাতের যারা শত্রু তারা বুঝতে পারবে। হ্যাঁ, যারা জামাতের রক কাটার কবলে পড়ছে তারা বুঝতে পারবে। 80 দশকের চিটাগং থেকে যারা জানতো সেই সময়টা, সেটা আমি অধিকার বেশি যাচ্ছি না। জি, আমি একটু অনেকে আমাকে এমন প্রশ্ন মোবাইলে করতেছেন, আমি আর বেশি নিতে পারবো না। আমি একটু সেই প্রশ্নটা আসি, একটু আমি যেতে পারবো, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। আমি